দর্শক, স্বপ্নবাজের আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছি আমি বেলাল হোসেন রাজু। আপনারা দেখছেন দৈনিক জনকণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজনে স্বপ্নবাজ। আজকের অনুষ্ঠানের অতিথি একেবারে ব্যতিক্রম। বাংলাদেশের ডে কেয়ার সিস্টেমটা খুব বেশি জনপ্রিয় না, এস্টাবলিশড না। একেবারে এরকম একটা অফ ট্যাকে গিয়ে যারা আসলে কাজ করেন তাদেরই একজন। আমি যদি পরিচয় করে দিতে চাই, নাদিয়া আহমেদ, তিনি ফাউন্ডার অ্যান্ড সিইও লার্নিং বিজ প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার। আপনাকে স্বাগতম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। বিশেষ করে আপনারা যারা শিশুদেরকে নিয়ে কাজ করেন, যাদের হাত ধরে এই দেশ এগিয়ে যাবে তাদেরকে নিয়ে যারা কাজ করেন, এটা আসলে দুর্দান্ত বলতেই হয়। তো একটু শুরুতেই আমরা খুব সহজ করে জানি যে আপনার শৈশব কোথায় কেটেছে, কেমন কেটেছে, আপনার পরিচয়টা একটু দেবেন। আমার জন্ম হচ্ছে ঢাকায় এবং আমার শৈশবটা ঢাকায় কেটেছে। হ্যাঁ, আমরা 5 ভাই বোন। আমি হচ্ছি বড় বোন, চতুর্থ। ভাই বোনের মধ্যে আমি চতুর্থ, কিন্তু বোনদের মধ্যে আমি বড়। আমার 3 ভাই বড়। আমার 3 ভাই সবাই ব্যাংকার, আর আমরা 2 বোন ছিলাম স্কুলের শিক্ষক ছিলাম। এখান থেকে আসলে ডে কেয়ারের উৎপত্তিটা হয়েছে আমার এই জায়গা থেকে। ওকে, সেটা কখন, কত সালে, কিভাবে শুরু হয়েছে? সেটা শুরু হয়েছিল ভাইয়া 2021 সালে। করোনা ছিল তখন। আচ্ছা, করোনা ছিল তখন। বিভিন্ন ডে কেয়ার প্রতিষ্ঠানগুলো কিন্তু যারা সচল ছিল তাদেরটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর যখন করোনাটা চলে যায়, রিকভারি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন আবার সবাই কর্মমুখী হয়ে পড়ে, তখন আমার কাছে এটা অনেক বড় একটা, আমার কাছে মনে হয়েছে এটা বড় একটা চিন্তা। আমার মনে হয়েছে যে না, আমরা বাচ্চাদেরকে কোথাও রাখতে পারছি না, বা বাচ্চাদেরকে কোথায় রাখবো। আমি যখন নিজেও জব নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তখন আমি এই প্রবলেমটা নিজে ফেস করেছি। সমস্যা পড়তে গিয়ে সমাধান হচ্ছে কি, যে আমার বাচ্চার স্কুল ছিল আপনার সকাল 12টা থেকে বিকাল 5টা। আচ্ছা, হ্যাঁ, আর আমার স্কুল ছিল সকাল 8টা থেকে 2টা। কথা হলো যে বাচ্চা 2-3 ঘন্টা এখন কই থাকবে, এটা নিয়ে আমি খুব চিন্তায় পড়েছিলাম। ঠিক তখনই আমার মনে হয়েছিল যে এমন কিছু ব্যবস্থাপনা যদি থাকতো, আমাদের বাচ্চাগুলো সেখানে ভালো থাকবে, তাহলে ভালো হতো। কিন্তু সেই সময় আমি এই বিষয়ে কোনো ধারণা ছিল না। আচ্ছা, মানে প্রেক্ষাপটটা ছিল এরকম, যখন আপনি আপনার বাচ্চার সমস্যা, মানে বাচ্চাকে রাখা নিয়ে, নিরাপদ একটা জায়গা নিয়ে সমস্যা পড়েছেন, তখনই আপনার আসলে চিন্তাটা আসে। হ্যাঁ, এই চিন্তাটা আসে, এবং আরও কিছু চিন্তায় দ্বারা আসে যখন আমি আমার ইন্টার কমপ্লিট করে আমার বিয়ে হয়ে যায়। আমার সন্তান যখন আসে, যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে, আমি এক্সাম হলে এক্সাম দিতে পারিনি। আচ্ছা, কারণ আমার সন্তানকে রাখার মতো কোনো জায়গা ছিল না। আমার মা অসুস্থ ছিল, আমার শ্বশুর শাশুড়ি গ্রামে ছিল, আর আমি তখন ভার্সিটিতে আমার এক্সাম, তখন কোথাও রাখার মতো কোনো জায়গা ছিল না। ভাই বোনও খুব ব্যস্ত ছিল। তখন কিন্তু আমার পড়ালেখা অনেক গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার পরে আমি অনেক বছর, প্রায় 9 বছর পরে যে আমার BBA MBA কমপ্লিট করেছি। 9 বছর পরে যে কমপ্লিট করেছি। কিন্তু পরে আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে আমরা তো সাপোর্ট নাও পেতে পারি, আমার মা বাবাও নাও থাকতে পারে, আমার শ্বশুর শাশুড়ি আমাকে সাপোর্ট নাও করতে পারে। সেই গৃহ পরিচালিকাও এখন পাওয়া যায় না, ভালো একটা গৃহ পরিচালিকা। সেই ক্ষেত্রে আসলে আমরা মেয়েদের কি পড়ালেখা কি থেমে যাবে? আমরা যারা কাজ করি বাইরে, তাদের কি কাজ করা থেমে যাবে? সেই উদ্যোগ থেকেই আমার এই চিন্তা ভাবনাটা এসেছে যে আসলে কিছু করা দরকার। আমাদের সন্তানদেরকে একটা নিরাপদ জায়গা যদি আমরা পাওয়া যেত, তাহলে সেখানে আমাদের সন্তানরা যদি সুন্দর করে বেড়ে ওঠে, তাহলে আমাদের আমরা মা বাবারা একটু চিন্তা ছাড়া থাকতে পারি। এই ডে কেয়ার সিস্টেম এবং প্রি স্কুলিং, এটা চালু করতে গিয়ে, মানে শুরু করার সময় চ্যালেঞ্জ, বাধা কিংবা প্রতিবন্ধকতা কেমন ছিল? আসলে এই সেক্টরে আমি প্রতিটি পদক্ষেপে অনেক বাধা পেয়েছি, অনেক বাধা পেয়েছি। ফার্স্ট যে বাধাটা হয়েছিল, যে আসলে এটা কোথা থেকে শিখতে পারবো, আমি কোথায় ট্রেনিংটা আমার নিতে হবে, কেউ কিন্তু বলে না। কেউ কিন্তু আমাকে প্রকৃতভাবে বলেনি যে আপনি এখান থেকে এই জিনিসটা শিখতে পারবেন বাচ্চাদের বিষয়। তো অনেক কষ্ট করে আমি পরে অনেক জায়গায় আমি যাওয়ার পরে তারপর আমি জানতে পারি যে এখান থেকে প্রকৃত ট্রেনিংটা নেওয়া হয়। ব্রাক সংস্থা আছে, তারা এই ডে কেয়ারের ব্যবস্থাপনার উপর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এটা আপনি অনলাইনেও করতে পারবেন। তারপরে এরপর করার পরে যেটা ফার্স্ট প্রতিবন্ধকতা আমি পেয়েছি, স্থান, জায়গা পাওয়া যায় না।
মানে এটার জন্য সবাই জায়গা দিতে চায় না। নির্দিষ্ট একটা জায়গা লাগে, একটা আমাদের একটা পরিসীমা আছে যে 1500 স্কোয়ার ফিট, 1300 স্কোয়ার ফিট বা 1600 স্কোয়ার ফিট এমন একটা জায়গা লাগবে। তো সব জায়গায় সেভাবে পাওয়া যায় না, এবং যারা বাড়িওয়ালা তারা সেটা আসলে রেন্ট দিতে চায় না। এটা খুবই কষ্টদায়ক জায়গা ছিল। আমার মনে আছে যে আমার 6 মাস আমার পায়ের তলা জুতা মনে হয়ে গিয়েছে বাসা নেওয়ার জন্য, একটা বাসা নেওয়ার জন্য। অথচ সেখানে যে এতগুলো বাচ্চা আমাদের সাথে থাকে, নিরাপদে থাকে, এবং কর্মজীবী অভিভাবকরা নিরাপদে চাকরি করতে পারে, কিন্তু স্থানটা নেওয়ার জন্য অনেক কষ্ট হয়েছে। অনেক সময় সাইনবোর্ড বা ব্যানার লাগাতে দেয় না। আরও যে প্রতিবন্ধকতা ছিল সেটা হচ্ছে কেয়ার গিভার, মানে এরা কিছুদিন পর পর ওরা চাকরিটা চেঞ্জ করে। হ্যাঁ, ওরা যদি 1000 টাকা বেশি কোথাও দেখে তারা সেখানে চলে যায়, আমরা তাদেরকে রেডি করি, তারপর তারা অন্যত্র মুভ করে। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে পড়ে, কারণ বাচ্চারাও কিন্তু কেয়ার গিভারের কাছে থাকতে থাকতে একটা মায়া, ভালোবাসা, নির্ভরশীলতা তৈরি হয়ে পড়ে। ওরা যখন চলে যায় তখন একটা খারাপ অবস্থা হয়। আর আরও যে প্রতিবন্ধকতা ছিল যে সিসিটিভি অ্যাক্সেস। হ্যাঁ, অভিভাবকরা সিসিটিভি অ্যাক্সেস আমি দিয়ে থাকি। এটা দেওয়ার কারণে যেটা হচ্ছে কোনো কিছু হলে, যে অন্য কোনো বাচ্চা যদি আরেকটা বাচ্চাকে একটু কিছু বলে, হ্যাঁ, বা খেলনা কাড়াকাড়ি করছে, বা এটাও অভিভাবকরা অনেক কমপ্লেন করে। তারা সহজে সেটা মেনে নিতে পারছে না অনেক কিছু। আচ্ছা, এইবার আমরা একটু আসি যে বাংলাদেশে এই ধরনের ব্যবস্থা যেহেতু শুরু হয়েছে অনেকদিন আগ থেকে আছে, ম্যাসিভ আকারে নাই। আপনি বলছিলেন যে গভর্নমেন্টের রাষ্ট্রের দিক থেকে কি ধরনের সমস্যা বা বাধার সম্মুখীন হচ্ছেন, বা কি ধরনের মানে কি সমস্যা আপনার চোখে পড়ে? আসলে এটা একটা সমস্যা বা আমি বলবো, কারণ কর্মজীবী অভিভাবকরা খুবই চিন্তিত থাকে তাদের আদরের ছোট্ট সোনামণিকে কোথায় রাখবে। একটা জিনিস খুবই খারাপ লাগে যে প্রতিটি অভিভাবক যখন বলে আমরা বাধ্য না হলে ডে কেয়ারে আমাদের বাচ্চাদেরকে রাখি না, তার মানে তারা তাদের অনেক মূল্যবান সম্পদকে আমাদের এখানে বাধ্য হলেই দিচ্ছে। তো আমাদের এই চিন্তা ভাবনাটা আগে চেঞ্জ করতে হবে, যে আমরা বাধ্য হয়ে দিচ্ছি না, আমাদের বাচ্চার ভালো ফিউচার হওয়ার জন্য আমরা সেখানে দিচ্ছি, বা সেখানে ভালো কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারছে সেটার জন্য আমরা সেখানে আমাদের সন্তানদেরকে রাখছি। আমার মনে হয় আগে অভিভাবকদের এই চিন্তা ধারণা একটু চেঞ্জ হতে হবে, যে ডে কেয়ার ব্যবস্থাপনাকে নিয়ে তাদের আসলে অনেক ভয়ভীতি কাজ করে, সেই ভয়ভীতিটাকে কাটিয়ে উঠতে হবে। আর এই জন্য আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা অনেক এগিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত আমরা কোনো সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছি না, সরকারি কোনো নজরদারির মধ্যে এখানে নেই। এই ধরনের পৃষ্ঠপোষকতা চাচ্ছেন আপনারা? এখানে দেখা যাচ্ছে যে কিছু নিয়মের মধ্যে একটু আনতে হবে সরকারকে, যে ডে কেয়ারগুলো কী কী ব্যবস্থাপনার আলোকে গড়ে ওঠা উচিত, কী কী জিনিস এখানে থাকতে হবে, কিভাবে একটা বাচ্চাকে বেড়ে ওঠার জন্য কী কী করতে হবে, সেই ধরনের একটা নির্দিষ্ট নিয়ম এখানে থাকা দরকার, যেটা আমি মনে করি সরকারের বিশেষ এখানে নজরদারি করা উচিত। কি নাই নাকি যেই নিয়মটা আছে সেটা অনেকে মানছে না, কোনটা আসলে? সেটা হচ্ছে কি, আমাদের 2020 অথবা 21 সালে সরকারের একটা নিয়ম ছিল। তো নিয়মটা খুবই কঠিন ছিল, যেমন আপনি যদি একটা ডে কেয়ার প্রতিষ্ঠান গঠন করতে চান আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা, এটা খুবই কঠিন যে একটা ডে কেয়ার প্রতিষ্ঠানটা গড়ে তুলে একজন মেয়ে এতগুলো টাকা কিভাবে দিবে। এবং আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে 2000 স্কোয়ার ফিটের মধ্যে হতে হবে। এখন ঢাকা শহরে বিল্ডিংগুলো কি 2000 স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে? সরকার কি এটা নজর দিয়েছে? তাহলে যদি না থাকে তাহলে কি আমরা করতে পারবো না? এখন কারো সামর্থ্য যদি থাকে যে আমার কাছে 2 লক্ষ টাকা আছে, আমি সেটা দিয়ে 4-5টা বাচ্চা নিয়ে করতে চাই, তাহলে কি সে করতে পারবে না? এই ধরনের আসলে নজরদারিতে সরকারের দেওয়া উচিত ছিল। এবং এখানে কেয়ার গিভারদের একটা ইস্যু আছে যে কতজন বাচ্চাদের আন্ডারে কতজন কেয়ার গিভার থাকবে। এবং এখানে আরও কিছু যে ইস্যুটা ছিল যে সরকার বলেছিল যে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের তারা দিয়ে দিচ্ছিল, যে এত অ্যামাউন্ট দিয়ে বাচ্চাগুলো আপনারা রাখতে পারবেন। তো ওইখানে বলা হয়েছিল 5 থেকে 6,000 এক একটা বাচ্চার, এমন কিছু ছিল। তো একটা কেয়ার গিভারের সম্মানই আমাদের দেওয়া হয় 10 থেকে 15,000, আমাদের রেন্ট দেওয়া হয় 20, 25, 30 আরও বেশি স্থান ভেদে। তো সেখানে আসলে কিভাবে পসিবল একটা বাচ্চাকে 5,000 টাকার ভিতরে রাখা? আমি যদি ঘরে একজন গৃহ পরিচালিকা রাখি তাকেও কিন্তু আমাকে 10,000 টাকা দিতে হয়, 3 বেলা খাবার দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা কেয়ার গিভারকে কিভাবে আমরা কিভাবে
সার্ভিসটা দিব তাদেরকে, এবং 3টা বাচ্চার অধীনে একজন কেয়ার গিভার, এই ধরনের কথা বলা হয়েছিল। যে নিয়মগুলো দেওয়া হয়েছিল এগুলো আসলে প্র্যাকটিক্যাল ছিল না। এবং খাবার দাবারও বলা হয়েছিল ডে কেয়ার থেকে প্রোভাইড করা হবে। এখন ডে কেয়ারও যদি রান্না করা হয়, এখানে একটা জিনিস দেখতে হবে, কিচেনে যখন রান্না করা হয় এটা ধোঁয়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। হ্যাঁ, আমি নিজেও দেখেছি বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। এবং আরেকটা জিনিস, বাচ্চারা কিন্তু যার যার বাসায় খাবার খেয়ে অভ্যস্ত। তারা কিন্তু দেখা যাবে যে আমি যদি আজকে বলি আজকে বেগুন ভাজা সবার জন্য, অনেকে সেটা খেতে পারবে না। সে এখন আমরা বাবা মারা শুধু মানে শুধু চিকেনের উপর অভ্যস্ত করে ফেলছি, যে বাচ্চারা চিকেন ছাড়া খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? তো উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চা যখন গর্ভে আসে, হ্যাঁ, তখন থেকে মায়েরা কিন্তু কোথায় ডে কেয়ারে দিবে সেটা কিন্তু তারা খুঁজে নেয়। 6 মাস পর থেকে তারা ডে কেয়ারে দিয়ে দেয়, সেখানে কিন্তু তাদের খাবার দাবার কোনো কিছু দেওয়া লাগে না, খাবার দাবার সব কিছু বেড়ে ওঠে, মানে ছোটবেলা থেকে 6 মাস পর থেকে, এই জন্য তারা সেভাবে অভ্যস্ত হয়ে ওঠে। কিন্তু আমাদের ডে কেয়ারে দেখা যাচ্ছে 3-4 বছরে বাচ্চা আসছে, হ্যাঁ, বা 1 বছরের পরে বাচ্চাগুলো আসছে। তো এদেরকে অভ্যস্ত কিন্তু ওইভাবে করা যাবে না, কিন্তু সরকার ওইভাবে অভ্যস্ত করানোর আমার একটা প্রশ্ন সম্পূরক, যে আমরা বিভিন্ন সময় শুনি যে এই ধরনের ডে কেয়ার সেন্টারগুলো যাচ্ছে তাদের ব্যাপারে অনেক অভিযোগও আসে। অনেক অভিযোগ। এই অভিযোগগুলো আপনি আপনার পর্যবেক্ষণে আসলে কি ধরনের অভিযোগ আপনি দেখেন, বা কি ধরনের সমস্যা আসলে দেখেন যারা প্রতিষ্ঠানটা যারা চালায়? আমি মূলত যেটা বলবো, আসলে মালিক পক্ষ না থাকলেই এই ঝামেলাটা হয়। হ্যাঁ, আমি যখন আমার ডে কেয়ারে যেদিন আমি থাকি না, সেদিন আমার কেয়ার গিভাররা খুব আনন্দে থাকে। মালিক নেই, নিজের মতো কথাবার্তা বলে, এদিকে দিক বাচ্চাদের দিকে খেয়ালটা একটু কম রাখে। আবার সিসিটিভি ক্যামেরা আমরা সবকিছু যখন পর্যবেক্ষণ করি, তাদেরকে যখন কথা বলি, তখন আবার তারা 2-3 দিন ঠিক থাকে। এটা কিন্তু সত্যি এবং বাস্তব উদাহরণ আমি দিচ্ছি। এই জন্য আমার ডে কেয়ারে আমি দেখা যায় আমি সকাল 9টা থেকে 6টা পর্যন্ত থাকার চেষ্টা করি, কারণ সকালে 9টা এই কারণে বাচ্চাদের খাওয়াটা, নাস্তা, দুপুরে খাবার, গোসল, তারপরে তাদের ঘুমানো, তারপর বিকালে আবার নাস্তা। আমার কথা হলো কি, যাতে এই যে একটা প্যাকেজ, এই আমার সকল বাচ্চারা সেই প্যাকেজে আওতাভুক্ত হচ্ছে কিনা, তাদের খাওয়া দাওয়াটা ঠিকভাবে হচ্ছে কিনা, বা 3 চামচ খাওয়ানোর পরে তাদের খাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। অনেক সময় আছে না, কেয়ার গিভাররাও তো বলবে যে মিস, হ্যাঁ ওকে আমি খাইয়ে দিয়েছি, ওর খেতে চায় না। আমি আবার নিজে ট্রাই করি যে আসলে কি বাবা মারা তো খুব ভালোবেসে আমাদের কাছে রেখে যায়, এবং আমি যেটা মনে করি যে তারাও আমার বাচ্চা, সেজন্য আমি বারবার ট্রাই করার চেষ্টা করি। তারা ঘুম থেকে উঠলে আমি আবার ওভেনে গরম করে তাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে অনিয়ম এই কারণেই যে আমার মনে হয় কি, মালিক যদি থাকে তাহলে অনিয়মগুলো কম হবে এবং হবে না। অভিভাবকদের উদ্দেশ্যে আপনার আসলে এই ডে কেয়ার সেন্টার চালাতে গিয়ে কি ধরনের অবজারভেশন আছে একটু যদি বলতেন? অভিভাবকদের উদ্দেশ্যে আমার শুধু একটাই আমি কথা বলবো, সেটা হচ্ছে এখানে যখন তার সন্তান থাকে, এখানে আরও অনেক সন্তান থাকে, সব সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে। এবং একটি পরিবারে 5টা ভাই বোন থাকলে যখন একটু মিলেমিশে থাকে, একটু মজা করে, একটু খেলা করে, একটু দুষ্টামি করে, তো আপনার বাচ্চার সাথেও তাই হবে। তো সেটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, বা মনের মধ্যে খারাপ লাগাটা কিছু নেই। ভাই বোন আমরা ঝগড়া করি ছোটবেলায়, ঠিক তেমনই এটা মনে করতে হবে। আর সবচেয়ে বড় কথা, অভিভাবকদের বলবো যে খাবার দাবারের সময় খাওয়া দাওয়া, যে খাবারটা আপনারা প্রোভাইড করেন, সেটা অবশ্যই আপনারা বাসা থেকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় সকালের নাস্তাটা আমি যেমন একটু কড়াকড়ি করি, যে বাইরের খাবার আমি একদমই অ্যালাউ করি না, আমি বলি টিফিনে দিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাচ্ছে তারা বাইরের থেকে কিন্তু নাস্তাটা কিনে টিফিনে দিয়ে তারপর আমাকে দিচ্ছে। এটা কিন্তু খুব হাইজেনিক ফুড আমি মনে করি সকালের নাস্তাটা। তো আমি বলবো যে একটু কষ্ট করে হলেও সকালে একটু হেলদি ফুড দেওয়ার জন্য বাচ্চাদেরকে, যাতে সকালের নাস্তাটা কিন্তু খুবই ভালো হতে হবে। আর একটু যদি অভিভাবকরা এই ক্ষেত্রে একটু নজরদারি করে তাহলে একটু ভালো হবে, কারণ বাচ্চাদের যদি একবার ফুড পয়জনিং হয়ে যায় বাচ্চাদের জন্য অনেক খারাপ হবে। এটা শুধু আমার না, সকল ডে কেয়ার প্রতিষ্ঠানে আমি দেখেছি অভিভাবকরা সকালের নাস্তার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে এবং বাইরের নাস্তাটাই তারা প্রোভাইড করে। এই জিনিসটা তারা যাতে না করে, এবং তারা যাতে অবশ্যই, আমরা তো সিসিটিভি অ্যাক্সেস তাদেরকে দিয়ে থাকি ক্ষেত্র বিশেষে, হ্যাঁ, তো অনেক সময় অভিভাবকরা আমাদেরকে এটা নিয়ে ব্ল্যাকমেল করে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা করা ঠিক না। একটা বাচ্চা খেলতে যায়, হয়তো আরেকটা বাচ্চাকে ফেলে দিচ্ছে,
ঠিক আছে, বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে খেলবে, মজা করবে। তো এটা মানে রেকর্ড করে তারপরে এটা পাবলিসিটি করার জন্য তারা আমাদেরকে যে ভয়ভীতিটা দেখায়, এই ধরনের কাজ যাতে না করে। কারণ আমরা কিন্তু খুব কষ্ট করি সারাটা দিন, আমাদের কেয়ার গিভার, আমরা সারাটা দিন বাচ্চাদের সাথে আমরা থাকি, তাদের দেখাশোনা করার চেষ্টা করি, তাদেরকে নিয়ে আমরা অ্যাক্টিভিটিসগুলো করি, ফুল অ্যাক্টিভিটিসগুলো করি। তো বাচ্চারা যখন খেলাধুলা করে, তারা ভাই বোনের মতো বন্ধু হিসাবে তখন অনেক মজা করে। তো এটা যাতে অভিভাবকরা মেনে নেয় যে এটা তো একটা ভালো শিশুসুলভ পরিবেশে তারা মিশার চেষ্টা করছে। আপনার বাচ্চা যখন একটা বড় স্কুলে যাবে, সেখানে তো 30-40টা বাচ্চা থাকবে, একদম। সেখানে তো আপনি সিসিটিভি অ্যাক্সেস পাবেন না, সেখানে আপনার বাচ্চা কিভাবে মিশবে? তো এখান থেকে কিন্তু আপনার বাচ্চা প্রিপেয়ার হয়ে রেডি হচ্ছে, এটা একটু আপনারা মেনে নেবেন। আর অনেক সময় বাচ্চারা খেতে চায় না, অনেক সময় জোর করা যায় না, অনেক সময় অভিভাবক বলে যে ফুল কমপ্লিট করবেন, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ফুল কমপ্লিট করার সময় অনেক সময় বাচ্চারা ভমিটিং করে। তো আমরা ওনাদের কথা মতো করার চেষ্টা করি, তখন কিন্তু খাবারটা আবার নষ্ট হয়ে যায় তাদের। এটা তো বাচ্চাদের উপর যাতে একটু জোর না করে তারা। আর আরেকটি কথা বলবো, অভিভাবকরা বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করে না। কোয়ালিটি টাইম বলতে তারা মনে হয় বুঝে থাকে যে আমাদের যেদিন ছুটির দিন থাকবে সেদিন আমরা একটু বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে যাব, একটু বাইরে যাব, এটাই মনে করে তারা কোয়ালিটি টাইম। আসলে এটা কোয়ালিটি টাইম আমি বলবো না। বাচ্চাদের সাথে আসলে সারাদিন কি হয়েছে সেটা জিজ্ঞাসা করতে হবে, ওর সাথে কথা বলতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চারা অনেক সময় ঘুম থেকে উঠতে চায় না, ঘুম থেকে যাতে তারা সহজে উঠে সেজন্য তাদেরকে এমনভাবে মোটিভেটেড করতে হবে তারা যাতে খুব সহজে ঘুম থেকে উঠে। আমি মাদেরকে বলবো ঘুম থেকে ওঠার পরেই যাতে বাচ্চাদেরকে আদর করা হয়, কপালে যাতে একটা চুমু দেওয়া হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সে খুব মজা পাবে। আরেকটি জিনিস যেটা করতে পারে সেটা হচ্ছে বাচ্চারা কিন্তু রাত্রে খুব দেরিতে ঘুমাতে যায়, এবং এটার জন্য আমি মনে করি আমরা অভিভাবকরাই সচেতন না। আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, লাইট চালু থাকে, এর জন্য বাচ্চারা 2টা-3টার আগে ঘুমাতে যায় না এবং বাচ্চারা সকালে উঠতে পারে না। তো আমি অভিভাবকদের বলবো আপনারা চেষ্টা করবেন লাইট অফ করে রাত 11টার ভিতরে আপনাদের সন্তানদেরকে ঘুম পাড়ানোর অভ্যাসটা করার জন্য, যাতে অতি দ্রুত সকালে ওরা ঘুম থেকে উঠে। আর বাচ্চাদের সাথে একটু মোবাইল অ্যাক্টিভিটিস একটু কম করতে হবে। আর বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে ওনারা খুব ইজিভাবে মোবাইলটা সামনে দিয়ে দেয়, এটা যাতে না দেয়। এটা খুবই একটা ক্ষতিকর অভ্যাস হয়ে যাচ্ছে, যেটা আমরা তো করি না। আমরা দেখা যাচ্ছে বাচ্চাদের সাথে যখন বসে আমরা তখন অনেক মজা করি, আমরা খাবারের নাম জিজ্ঞাসা করি, আমরা ওর সাথে অনেক কথা বলি, তখন কিন্তু সে মজা পায়। আমি একটু বলবো যে আপনারাও সেটা করার একটু চেষ্টা করবেন, এবং বাচ্চাদেরকে একটু বাউন্ডারির মধ্যেও দিতে হবে। আমরা যে মনে করি যে বাচ্চাদের কোনো বাউন্ডারি নেই, বাচ্চারা যা খুশি তাই করবে, এতে কিন্তু বাচ্চা অন্যায় করতে পারে অনেক। হ্যাঁ, তো বাচ্চাদেরকে একটু বাউন্ডারি আমাদেরকে শেখাতে হবে, সেটা আসলে যখন একটু বয়স অনুপাতে শেখাতে হবে। আর আমরা বাচ্চাদেরকে খুব কোনো মা বলতে পারবে না যে সে তার বাচ্চাকে কখনো মারে নাই, এটা কোনো মা বলতে পারবে না, ঠিক আছে, বা বাবাও বলতে পারবে না। অতিরিক্ত শাসন এটা কখনো করা উচিত না। আমি মনে করি যে আমাদের বাচ্চারা যখন কোনো কিছু করে তখন হ্যাঁ গঠনমূলক শাসন করা যাবে, কিন্তু বাচ্চা যাতে ভয় না পায়, বাচ্চার কাছে যাতে খারাপ না লাগে, বাচ্চা যাতে বুঝে। আরেকটি জিনিস আমি অভিভাবকদের উদ্দেশ্য বলবো, অনেক সময় আপনার বাচ্চা অন্যায় করে, আমরা কিন্তু আপনাদের কাছে বলি, হ্যাঁ, আপনাকে বলি যে এটা বাচ্চাকে আপনি বলবেন যাতে আপনার সন্তান এটা পরের বারে না করে। তো অনেক সময় দেখা যায় বাবা তুমি এটা করো না, এটা কেন করো, এতটুকু কিন্তু সংশোধন না, অনেক সুন্দর করে বোঝাতে হবে। এবং একটা জিনিস কি, কাটায় কাটায় বুঝে, কাটায় কাটায় তুলে। আপনার সন্তান যখন আরেকটা বাচ্চাকে মারধর করবে তখন কিন্তু সে বুঝতেছে না যে সে মেরেছে, সে ব্যথা পেয়েছে। তো আপনাকে বোঝাতে হবে যে তুমি যে ওকে হিট করেছো সে কিন্তু ব্যথা পায়। তো নানান রকম ভাবে আসলে বাচ্চা আমাদের কিন্তু কাউন্সেলিং করা হয় না এবং প্যারেন্টিং এর কোনো সুযোগ নেই। আমাদের আসলে সন্তান জন্মগ্রহণ করার আগে, এই যে সরকারি পৃষ্ঠপোষকতার কথা বললেন, আমার মনে কি সন্তান জন্মগ্রহণ করার আগে আমাদেরকে 3 মাস একটা প্যারেন্টিং এর সুযোগ দেওয়া উচিত। সরকার এটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আচ্ছা, এখন তো ডেকেয়ার্স আপনার যে প্রতিষ্ঠান একটা জায়গায় এসছে, বেশ কয়েক বছর পার হয়েছে, এখন এসে কি মনে হয় যে এই উদ্যোগটা নিয়ে আপনি কতটুকু স্যাটিসফাই, বা আপনার কেমন ভালো লাগা, কেমন কাজ করে? আসলে আমার অনেক ভালো লাগে আসলে, ছোট্ট শিশুদের নিয়ে যখন কাজ করি নিজেকেও সেখানে আমি খুঁজে পাই, আমার শৈশবে আমি ফিরে যাই, এবং আমার আসলে প্রতিটি দিন আমার কাছে আনন্দ লাগে তাদের সাথে আমার কাজ করতে বা কথা বলতে, এবং আমি চেষ্টা করি নতুন নতুন কিছু উদ্ভাবন করতে তাদের জন্য, যে পরের দিন তাদের সাথে এই খেলাটা আমি খেলবো। তো আমি নিজেকে শিশু হিসেবেই পরিণত করি প্রতিদিন, আমার কাছে ভালো লাগে। প্রশ্নটা হচ্ছে এরকম,
হয় না, একটা বিজনেস পরিচালনা করছেন, প্রতিটা বিজনেসে কিছু ভালো সিদ্ধান্ত থাকে, আবার এমন এমন কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তটা ভুল ছিল। তা আমি সেটা জানতে চাই, কোন এমন সিদ্ধান্তের কারণে আজকের আপনার এই প্রতিষ্ঠানটা এই অবস্থায় এসছে, টার্নিং পয়েন্ট যে সিদ্ধান্তটা থাকে আর কি। এই সেক্টরটা কিন্তু খুব কঠিন, বাচ্চাদের দেখাশোনা করাটা, হ্যাঁ খুবই কষ্ট। অনেকেই মনে করে কি যখন আমার এটা দেখে, ছবিগুলো দেখে বা ভিডিওগুলো দেখে, খুব মনে করে কি খুবই মজা, খুবই আনন্দদায়ক, কিন্তু যখন কেউ আসে তখন বুঝে খুবই কষ্টদায়ক, খুবই কঠিন একটা কাজ সে করছে। কিন্তু এই কঠিন কাজটা আমি আনন্দ সহকারে করছি, সেটা আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগাটা যদি থাকে তাহলেই কিন্তু আপনার জীবনের প্রতিটি পয়েন্ট টার্নিং পয়েন্ট, আমি যেটা মনে করি। আর আমি মনে করি আমি একটি ডে কেয়ার ব্যবস্থাপনা, আমি সেখানে ড্রয়িং এবং ক্রাফটিং শেখাতাম। হ্যাঁ, বিকালবেলা আমি সেখানে শেখাতাম। তো সেখান থেকে আমার একটা ধারণা হলো যে এই সেক্টরটা আমাকে একটু ধরতে হবে, কারণ হচ্ছে এটার জন্য আমি অনেক দূর পিছিয়ে ছিলাম। আমার 9 বছর আমার এডুকেশন লাইফটা আমার পিছিয়ে গিয়েছিল। তো এই সেক্টরটার জন্য মনে হয় আমার মতো অনেক নারীরা পিছিয়ে আছে পড়াশোনা। এই উদ্যোক্তা জীবনে আপনার মনে হয় না যে এই সিদ্ধান্তটা আসলে ঠিক হয়নি? এই বিজনেস পরিচালনা করতে গিয়ে এমন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটা এখন মনে হয় এটা ভুল ছিল? এই ব্যবসা পরিচালনা করতে যাওয়ার সময় আমার অনেক ভুল হয়েছে, অনেক কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে। সেই ক্ষেত্রে ফার্স্ট যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে জায়গা নির্বাচন করাটা। জায়গা যেখানে নির্বাচন ক্রাউড প্লেসে করা ঠিক না, কারণ বাচ্চারা যখন ঘুমাবে তখন একটি শান্তিপূর্ণ জায়গা দরকার। ক্রাউড প্লেসে হলে শব্দ আসে, হ্যাঁ অনেক সাউন্ড আসে, যেটা একটা ক্ষতি করে। এটা আমার একটা সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল। আর দ্বিতীয় যে সিদ্ধান্ত নেওয়াটা ভুল সেটা হচ্ছে প্লেস আরও বড় দরকার। প্লেস একটু ছোট হলে বাচ্চাদের জন্য একটু অসুবিধা হয়। আমার কাছে যেটা মনে হয় প্লেস আরও বড় দরকার ছিল, তাহলে বাচ্চাদের বেড়ে ওঠা আরও সুন্দর হতো। আরেকটা সিদ্ধান্ত আসলে আমি যেটা নিতে চাই সেটা হচ্ছে যে টডলার, আমরা একটা বয়স পর্যন্ত 3 বছর বাচ্চাদেরকে টডলার বেবি বলি, তাদের একটা আলাদা সেবা দেওয়া উচিত আমাদের। এবং 4 বছর পর থেকে 10 ইয়ার্স বেবিদের একটা আলাদা সেবা দেওয়া উচিত। মানে স্বপ্ন রুমের ভিতরে ঢুকে যাতে একটা স্বপ্ন গড়ে ঢুকে, সেই ধরনের একটা স্বপ্ন বাস্তবায়ন আমার করা উচিত। যেহেতু প্রোগ্রামটা স্বপ্নবাজ, তাই মনে হয় আমার এখন মনে হচ্ছে যে আমি যদি বলি যে এটা বাচ্চাদের জন্য দ্বিতীয় হোম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার যেটা কল্পনার একটা বসবাসের জায়গা সেটা এখনো আমি ফুটিয়ে তুলতে পারিনি, যেটা আমার মনে হয় কিছু কিছু জায়গায় আমার ভুল সিদ্ধান্ত এখনো আছে। আর অনেক সময় আমরা লোক নিয়োগের ক্ষেত্রে আমরা একটু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, সেটা আমাদের একটু যাচাই বাছাই করে দেওয়া উচিত। ব্যবসা বা উদ্যোক্তা হতে যদি ডিরেক্টলি বলি, ব্যবসায়ী হতে কি লাগে বা উদ্যোক্তা হতে কি লাগে? সাহস থাকতে হবে, আপনার ঝুঁকি গ্রহণের মনোভাব থাকতে হবে, এবং আপনাকে সবাইকে দিয়ে যে আপনি কাজটা উদ্ধার করে নেবেন, আপনার কাজটা ভাগ করে দিতে হবে সুন্দর করে। একজনের উপর নির্ভর থাকলে হবে না। আর সবগুলা কাজ আপনার নিজের জানতে হবে আগে, একদম আপনার নিজের ওই সেক্টর আগে আপনার পরিপূর্ণভাবে আপনার নলেজে থাকতে হবে। এবং তারপরে আপনি যদি মনে করেন যে তাকে এই কাজটি ভাগ করে দিলাম, কাজ ভাগাভাগি করে থাকতে হবে এবং তদারকিও থাকতে হবে যে কাজটা সুন্দরভাবে হয়েছে কিনা, সেটা কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এবং আপনার কাছ থেকে কিন্তু তারা অসন্তুষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে আবার কিভাবে সন্তুষ্টি অর্জন করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যত তাদের সাথে, হ্যাঁ আপনি তাদেরকে বকাও দিতে পারবেন, কিন্তু হ্যাঁ একটা জিনিস কি, আমরা যখন কোনো জায়গায় খাবার খেতে যাই, অনেক সময় হয় না আমরা আত্মীয় স্বজনের বাসায় খাবার খাওয়ার জন্য গিয়েছি, কিন্তু পরিবেশন বা তাদের কথাবার্তা, তাদের উপস্থাপন আমাদের মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সেটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, অনেক সময় হয় না আমরা আত্মীয় স্বজনের বাসা থেকে খাওয়া দাওয়া করে অন্য বাসায় যেয়ে বদনাম করি যে ওর বাসায় যে এইভাবে আমরা এটা হয়েছে, এটাও কিন্তু করব না। আমার যদি সব কিছু নষ্ট থাকে, আমি কিন্তু আমার ব্যবহার দ্বারা আবার সেটা ঠিক করতে পারি। আমার যখন খাওয়া দাওয়া করার পর আমি বুঝতে পারছি যে আমি এখানে কিছু রং করেছি বা আমার খাওয়া দাওয়াটা সমস্যা হয়েছে, ঠিক আছে, আমি যাওয়ার সময় কিন্তু তাকে একটা সুন্দর হাক করতে পারি। হ্যাঁ, যে আমার পক্ষে যতটুকু সম্ভব ছিল আমি করেছি, আমি নেক্সট ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব, আমার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় কি, আমরা যে ভুলগুলো করব, আমরা যেটা আছে না, আমাদের অভিভাবক আমাদের কাছে যখন ভুলগুলো নিয়ে আসে আমরা সেটা স্বীকার করি না। হ্যাঁ, আমরা ঢাকার জন্য বলি, আমি সহজে স্বীকার করি। আমি মনে করি হ্যাঁ ভুল হয়েছে, আমার যদি কোনো কর্মচারী ভুল হয় এটা আমি নিজের ভুল মনে করি, এবং আমি মনে করি এটা সংশোধন করতে হবে, এবং আমি অভিভাবকের কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়ে নিই যে আমাকে একটু সময় দিবেন। আমার মনে হয় যে চ্যালেঞ্জ
আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন আপনার চ্যালেঞ্জ থাকতে হবে এবং সবসময় আপনি একটার পর একটা কোনটার পর কোনটা করবেন সেটা আপনার মাথায় থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, গোল থাকতে হবে আপনার। আচ্ছা, এই সেক্টরে বাংলাদেশের যেহেতু একটা আমি বলি এখনো বেবি একটা সেক্টর আসলে এটা, হ্যাঁ এখনো বেবি বলা যায়, এবং এখানে আসলে অনেক ডেভেলপের সুযোগ আছে। এখানে সরকার যেমন আছে, আপনারা যারা উদ্যোক্তা তাদের আছে। এই সেক্টরটা আসলে কত বড়, এবং এখানে কি মানে আপনার পথ ধরে যারা পরবর্তীতে আসবে বিজনেস করতে আসার সুযোগ আছে কিনা, বা আসলে কেমন, বাজারটা কেমন, একটু বিস্তারিত যদি বলতেন। আসলে আমি যেটা বলবো যে প্রতিটি মেয়ে উদ্যোক্তারা যদি আসতে চায় ভালোবাসা থেকে আসতে হবে, যে বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে, অনেক ভালোবাসতে হবে এবং নিজেকেও সংশোধন করতে হবে। আমি টিচার, আমি 15 বছর শিক্ষকতা করেছি, কিন্তু সেখানে দেখা গিয়েছে আমি 30 থেকে 35টা বাচ্চা যখন আমাদের সেখানে থাকে তখন কিন্তু তাদের চুপ করানোর জন্য আমাদেরকে শাউটিং করা লেগেছে। এটা কিন্তু বাস্তব, একদম করতেও আসলে হয়। অনেক ক্যামেরার সামনে কিন্তু বলবে না অনেকে সত্য কথাটা, সুন্দর কথাটা বলবে যে বাচ্চাদের সামনে আমাদের এইভাবে, কিন্তু সত্যি কথা যেটা আমি সেটাই বলবো। তো আমার মনে হয় কি ডে কেয়ার বাচ্চারা কিন্তু টডলার বেবি, খুবই ছোট বাচ্চা, এদের সাথে এইভাবে কথা বলা যাবে না। আমরা টিচার মানুষ মনে করি আমি যেটা বলি সেটাই সঠিক। নো, আমাদেরও কিছু চেঞ্জ হতে হবে, কিছু চেঞ্জ হতে হবে, এবং এটা করার জন্য অবশ্যই কিছু শিক্ষকতার যোগ্যতা তো অবশ্যই লাগবে। হ্যাঁ, মন মানসিকতা থাকতে হবে, খুবই ধৈর্য থাকতে হবে, এবং স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনাকে আছে না, স্থান নির্বাচনের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে এখানে 10টা চায়ের জায়গা আছে, চা খাওয়া হচ্ছে, আপনি যদি সেখানেই দেন, সেখানে ইতিমধ্যে আপনি যেটা বলেছেন নিরিবিলি জায়গা না হলে আসলে এটা হবে না। হ্যাঁ, নিরিবিলি জায়গা না হলে হবে না, এবং সবচেয়ে বড় কথা গ্রহণযোগ্যতা করে তুলতে হবে আপনাকে। আমি যেমন আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন বাচ্চাদেরকে আমার এখানে আনি, তারা আমাকে মনে করেছিল ছেলে ধরা মনে করেছিল। তারা ভেবেছিল কি এখানে বাচ্চা থাকবে, বাচ্চাদেরকে আমরা নিয়ে চলে যাব। আচ্ছা, এই ধরনের পরিকল্পনা তাদের। তখন আমি এটা যখন একজন শেয়ার করলো, তখন আমি কিন্তু আমার ভোটার আইডি কার্ড দিয়েছি। আমি যেখানে থাকি, আমি তো লোকাল গুলশানে, আমি সেই জায়গার ঠিকানা দিয়েছি। হ্যাঁ, যে মা বাবাদের ভয় ঢুকে গেছে আমাদের বাচ্চা নিয়ে কি পালিয়ে যাবে কিনা। তাহলে দেখুন, আমরা কিন্তু মা বাবা হিসাবে যথেষ্ট সচেতন, কিন্তু আমাদের ডে কেয়ার ব্যবস্থাপনায় নিয়ম সেভাবে গড়ে ওঠেনি দেখে এর জন্য আমাদের আস্থার জায়গাটা এখনো অর্জন করতে পারে। আপনারা আশাবাদী মানুষ তৈরি হবে। হ্যাঁ, আমাদের এখন ট্রেড লাইসেন্স নিয়ে আমাদের এটা ব্যবসাটা আমরা আরম্ভ করতে পারছি, এবং এই জায়গায় কিন্তু ব্যাপক সম্ভাবনাময় রয়েছে। যদি সবাই মিলে এটা, মেয়েরা বিশেষ করে, এটা আমি বলবো না ছেলেরা কন্ট্রোল করতে পারবে, ছেলেরা ব্যবস্থাপনার জায়গায় থাকতে পারে, কিন্তু যদি আসলে এখানে মেয়ে বাচ্চা আছে, মেয়ে বাবু আছে, ছেলে বাবু আছে, তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থাপনা মেয়েদেরকে এগিয়ে আসা উচিত। আসলে আমি চাই যে সবাই চাকরি করতে চায়, পড়াশোনা করার পরে সবাই চাকরি করে, চাকরি খুঁজতে যায়। আমার কাছে অনেকেই বলে আপু আমাকে একটা জবের ব্যবস্থা করে দেন। আমি মনে করি প্রতিটি ঘরে ঘরে কিন্তু একজন উদ্যোক্তা হওয়া সম্ভব, বা উদ্যোক্তা আমরা হতে পারি আমরা যদি ইচ্ছা করি, আমাদের যদি সৎ সাহসটা থাকে। তাই আমরা চাকরির উপর ভরসা না করে আমরা কেন চাকরির উপর ভরসা করব? আমরা নিজেরাই উদ্যোক্তা হয়ে আরেকজনকে চাকরি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো আমার মনে হয় কি আমি যে সেক্টরে উদ্যোক্তা হিসাবে গ্রহণ করেছি, এই সেক্টরে যদি মেয়েরা আসে তাহলে তাদের আরো জব করার জন্য এত কাজ করা লাগবে না। তারা উদ্যোক্তা হিসেবে এটা যদি গঠন করে তাহলে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। এবং আমার মনে হয় কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। আমরা শুধু জবের উপর নির্ভরশীল না হয়ে আমাদের উদ্যোক্তা হয়ে গঠন হওয়া উচিত। সবচেয়ে বড় ব্যাপার যেটা আসলে একটা রাষ্ট্রের তরুণরাই কিন্তু প্রাণ শক্তি। আমরা দেখি পৃথিবীর অনেক দেশে জনসংখ্যার সংকটে তারা ভোগে, আর যেখানে আমাদের দেশে এই পরিমাণ তরুণ আছে, অনেক দেশে এই পরিমাণ জনসংখ্যাও আসলে নাই। ফলে আমাদের যে ম্যান পাওয়ার, যে জনশক্তি আছে, এটাকে সম্পদ যেটা আছে এটাকে জনশক্তিতে রূপান্তর করতে হবে। এবং এটার একটা বড় ব্যাপার হচ্ছে আসলে এই উদ্যোক্তা জীবন, কিংবা নিজে কিছু করা, ক্রিয়েশন করা, ভিন্ন চিন্তা করা, পথ দেখানো, সমস্যাকে সলভ করা। রাষ্ট্রের নানান ধরনের সমস্যা কিন্তু আমাদের আছে। তো আজকে আসলে আমরা এই স্বপ্নবাজ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি বিভিন্ন সেক্টরের মানুষকে এখানে তুলে আনতে, তাদের চিন্তাভাবনা জানতে, শেয়ার করতে, এবং তাদের অবস্ট্রাগলগুলো, তাদের সীমাবদ্ধতাগুলো, তাদের
তারা যে উতরিয়ে গিয়েছে অনেক সমস্যা, সেই সমস্যাগুলো জেনে যাতে তরুণরা এখানে এগিয়ে আসতে পারে, সেই সব ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। তেমনি আজকের পর্বে আমরা কথা বলেছি ফ্রি স্কুলিং এবং ডে কেয়ার সিস্টেম নিয়ে। এতক্ষণ এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি বেলাল হোসেন রাজু। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ধন্যবাদ জনকণ্ঠকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।